এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো প্রাথমিক টেট ও ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আমরা দেখেছি যে অতীতে বিভিন্ন জনের বা ইন্টারভিউয়ের বিভিন্ন কোশ্চেন আমরা দেখেছি, যেখানে এই এনসিইআরটি, এনসিটিই, মিড ডে মিল সর্বশিক্ষা অভিযান, এই সমস্ত জায়গা বা আরটিই, এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন এসেছে বা ধরতে। তো সেই জন্য আপনারা ইন্টারভিউ দিতে যাবেন অথচ এইগুলো জানবেন না, এগুলো তো হয় না। আপনাদের এইগুলো জেনে যেতে হবে, গেলে আপনার পরীক্ষার দিনও কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে বা এখান থেকে কোশ্চেন হতে পারে, বা আপনি এই সমস্ত কিছু সম্পর্কে যদি যথাযথ তথ্য প্রদান না করতে পারেন ইন্টারভিউয়ারদের নিকট, তাহলে কিন্তু আপনার দুর্বলতা প্রকাশ পাবে, বা এইগুলো আপনাকে জানতেই হবে। কারণ ইন্টারভিউ একটি ভালো ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে প্রাথমিক চাকরি পাওয়ার জন্য। কারণ একাডেমিক মার্কস তারপরেই, আপনার যদি 23 একাডেমিক থাকে, আপনি যদি 7 বা 8 ইন্টারভিউতে পেয়ে যান, তাহলে ওটা 31 হয়ে গেল। একজনের একাডেমিক মার্ক 26, সে যদি ইন্টারভিউতে 4 পায়, 26 আর 4 30, তাহলে আপনি তার ক্রস করে গেলেন। সেহেতু ইন্টারভিউটা কতটা ভাইটাল সেটা আমরা বুঝতেই পারছি। সেটা আমরা এই নিয়োগ প্রক্রিয়ায়ও দেখেছি। অতীতে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, সেখানে ইন্টারভিউটা কতটা ভাইটাল। বা আপনার একাডেমিক মার্কসও ভালো আছে, আপনি মনে করলেন আমার ইন্টারভিউতে কম পেলেও চলবে, কিন্তু এটা নয়। কারণ ইন্টারভিউতে বেশি পেলে আপনার র্যাঙ্কটাও এগিয়ে আসবে, আপনি আপনার বাড়ির কাছাকাছি স্কুলও পাবেন কাউন্সেলিংয়ে। সেহেতু আমরা মন দিয়ে ক্লাসটি দেখব। আর একটা জিনিস, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের রিকোয়ারমেন্ট কী, ইন্টারভিউ রিলেটেড কী ধরনের তথ্য আপনারা নিতে চান, বা এই সমস্তগুলো আপনারা কমেন্ট বক্সে লিখবেন, বা কোথায় ভুল ত্রুটি থাকছে আমার সেটাও অবশ্যই লিখবেন। চলুন আমরা প্রথম টপিক, এনসিইআরটি। এনসিইআরটি পূর্ণরূপ বলছে দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এটি ভারত সরকারের কর্তৃক 1961 সালে প্রতিষ্ঠিত একটি স্বায়ত্তশাসিত সংস্থা। দিল্লিতে সদর দপ্তর দিল্লিতে। স্কুল শিক্ষার গুণগত উন্নতির উদ্দেশ্যে এনসিইআরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এনসিইআরটি বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ এবং পণ্ডিতদের অন্তর্ভুক্ত করে। এনসিইআরটি কার্যাবলী কী বলছে? বিদ্যালয় শিক্ষা সম্পর্কিত সার্ভে, অনুসন্ধান ও গবেষণা। বিদ্যালয় শিক্ষকদের প্রাকবৃত্তি ও বৃত্তিকালীন শিক্ষক প্রশিক্ষণ সম্প্রসারণ কর্মসূচি। বিদ্যালয় শিক্ষা সম্পর্কটি ও যাবতীয় তথ্য চিন্তাভাবনার বিস্তার। বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত গবেষণায় আর্থিক সহযোগিতা ও বিদ্যালয় শিক্ষা সম্পর্কিত নীতি ও কর্মসূচি। এখানে বলা হচ্ছে এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংক্রান্ত। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল, শিক্ষা সংক্রান্ত গবেষণা এবং ট্রেনিং প্রশিক্ষণ সংক্রান্ত এই এনসিইআরটি কাজটা সম্পন্ন করে থাকে। আমরা অনেকে এনসিইআরটি আর এনসিটির মধ্যে কিন্তু গুলিয়ে ফেলি, এর পার্থক্যটা বা এর অ্যাব্রিভিয়েশনটা আমরা মনে রাখতে পারি না। সেই জন্য এই দুটো আমি পরপর দিয়েছি। এরপরে তাহলে এনসিইআরটির কাজ হচ্ছে অনুসন্ধান বা গবেষণা সংক্রান্ত কাজগুলো। 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লিতে সদর দপ্তর, আর পূর্ণরূপ হচ্ছে দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এরপরে আমরা চলে আসি এনসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। হলো ভারত সরকারের একটি সংবিধিবদ্ধ সংস্থা, মানে সংবিধিবদ্ধ সংস্থা, যা 1995 ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অ্যাক্ট, 1995 সালে যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অ্যাক্ট 1993 অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে 1995 সালে গঠিত হয়েছিল, যেটা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অ্যাক্ট যে 1993 সালে হয়েছিল, সেটার অধীনে এটি হয়েছিল। ভারতীয় শিক্ষা ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে মান, পদ্ধতি, প্রক্রিয়াগুলি তত্ত্বাবধান করার জন্য। এই কাউন্সিলটি শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জন্য কাজ করে, এবং এর সচিবালয়টি শিক্ষা বিভাগ ও ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এ অবস্থিত। এর সচিবালয়টি কি? শিক্ষা বিভাগ এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিইআরটিতে অবস্থিত। এটা অবস্থিত এনসিটিটা। শিক্ষাক্ষেত্রে সফলভাবে কাজ করা সত্ত্বেও এটি শিক্ষার মান রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে পারে। এটা মূল্যায়ন পদ্ধতি, পাঠ্যক্রম, বই বা শিক্ষার মানে মান, পদ্ধতি, প্রক্রিয়া কেমন হবে সেই সমস্ত দিকগুলো এখানে নির্ণয় করে। দেশের নিম্নমানের শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা বৃদ্ধি রোধ করতে
হতে হচ্ছে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিম্নমানের, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর, সেটাও কে রদ করতে কিন্তু অসুবিধায় পড়ছে এই সংস্থা। এর সদর দপ্তর নিউ দিল্লি। এনসিটির উদ্দেশ্যটা কি ভালো করে দেখুন। এই উদ্দেশ্য পরীক্ষায় ভালো করে ধরে। পূর্ণরূপ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এর কাজ কী, উদ্দেশ্য। কাউন্সিল নিশ্চিত করে যে সারা দেশের শিক্ষকদের শিক্ষার একটি উন্নত ও অভিন্ন সমন্বয় রয়েছে। একটি উন্নত বা অভিন্ন মানে একটি উন্নত মানে ডেভেলপমেন্ট অ্যান্ড অভিন্ন মানে যেটা পার্থক্য নয়, এরকম ধরনের প্রত্যেকটা শিক্ষার ক্ষেত্রে একটা সমন্বয় আছে, ইন্টিগ্রেটেড। এটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ন্ত্রণ করতে এবং সহজে শিক্ষকের শিক্ষার নিয়ম এবং উল্লেখযোগ্য মান বজায় রাখতে সাহায্য করে। কাউন্সিল প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক এবং সিনিয়র মাধ্যমিক স্কুল পর্যায়ে উচ্চ আকাঙ্ক্ষী শিক্ষকতা পেশাদারকে বিস্তৃত প্রশিক্ষণের সুবিধা দেয়। তাহলে প্রাক প্রাথমিক শিশু শিক্ষা বা প্রাথমিক, মাধ্যমিক, সিনিয়র মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষকদের পেশাদারি বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। এটি খণ্ডকালীন শিক্ষা, প্রাপ্তবয়স্ক শিক্ষা, অপ্রাতিষ্ঠানিক এবং দূর শিক্ষার মাধ্যমে শিক্ষা কোর্স করতে চায় এমন শিক্ষার্থীদের জন্য শিক্ষা। শুধুমাত্র যে রেগুলার মুডে ক্লাস করলাম বা ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য নয়, যারা প্রাপ্তবয়স্ক শিক্ষক, যেগুলো হচ্ছে বয়স্ক শেখার জন্য, বা ওডিএল মুডে শিক্ষা বা অপ্রাতিষ্ঠানিক বলতে ইনফরমালের কথা বলা হয়েছে এখানে। অপতাগত শিক্ষা বা ওডিএল মুডে যে দূর শিক্ষার কথা বলা হয়েছে, ডিস্টেন্স এডুকেশন বা মুক্ত বিদ্যালয়ের শিক্ষাও এর দ্বারা সম্পন্ন হয়, এনসিটি বর্ণনা করেছেন। মূল উদ্দেশ্যগুলির মধ্যে এটি হলো শিক্ষকদের সমর্থন বজায় রাখার জন্য শিক্ষক ও শিক্ষাবিদ এবং সিআরসি বিআরসি কর্মীদের মধ্যে সম্ভাব্য সহযোগিতা এবং সমন্বয় শনাক্ত করা, বিভিন্ন শিক্ষাবিদ বা শিক্ষা সঙ্গে যুক্ত বিভিন্ন কমিটির সঙ্গে সহযোগিতা সমন্বয় সাধন করা, শিক্ষকের ক্ষমতা তৈরি করতে এবং তাদের আরও শক্তিশালী করতে সাহায্য করবে এমন পদক্ষেপ এবং পদ্ধতিগুলি নির্ধারণ করুন। চূড়ান্ত লক্ষ্য হল শ্রেণীকক্ষের লেনদেনের উন্নতি ও বিকাশ করা। এটি শিক্ষকদের শিক্ষার্থীদের চাহিদার প্রতি মনোযোগ দিতে উৎসাহিত করার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় উন্নতির উপর জোর দেয়। অধিক কিন্তু লক্ষ্য হলো এমন কৌশলগুলি বাস্তবায়ন করা যা পৃথক ছাত্রদের সমস্যার ক্ষেত্রগুলি পরিমাপ করতে এবং শেখার লক্ষ্যগুলি অর্জনে সহায়তা করে। যে ছাত্রছাত্রীদের মধ্যে কী ধরনের সমস্যা আছে বা তাদের মনোযোগ বা তাদেরকে উৎসাহ করা, শিক্ষার্থীদের বা চাহিদা, সেই সমস্ত বা শিক্ষার লক্ষ্যের উপরে জোর দেওয়া হয়, বা শিক্ষা বাস্তবায়নের জন্য যে কৌশল, যে অভিমুখ দিক, সেগুলো ঠিক করে বা পৃথক ছাত্রদের সমস্যাগুলির ক্ষেত্রে পরিমাপ করে। মানে যারা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় যুক্ত হওয়ার মতো বা বিচ্ছিন্ন শিক্ষার্থী যাদেরকে বলা হয়, বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য তাদেরকে শিক্ষার লক্ষ্যে পৌঁছানো, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো বা তাদের কতটা তারা শিখেছে সেটা পরিমাপ করা, ও এই এনসিটির কাজ। এনসিটির স্বীকৃত যে প্রোগ্রামগুলো আছে, ডিপিএসসি, ডিপ্লোমা ইন প্রি স্কুল এডুকেশন, ডিপ্লোমা, প্রি স্কুলে থাকা শিক্ষার্থীদের শেখানোর জন্য শিক্ষাবিদকে যোগ্য করে তোলা। যারা স্কুলে যায় না তার আগে শেখানোর জন্য যে স্কুল, প্লে স্কুলের কথা এখানে বলা হয়েছে, সেই সমস্ত এডুকেশনের জন্য যে কোর্স, সেটা হলো ডিপিএসসি, সেটা এনসিটির মাধ্যমে সম্পন্ন হয়। ডিএলএড কোর্স, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা, ক্লাস 1 থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক হওয়ার জন্য এই ডিএলএড কোর্সের কিন্তু প্রয়োজন হয়ে থাকে। এবার হচ্ছে বিএলইডি, ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন, প্রাথমিক শিক্ষায় ব্যাচেলর, প্রাথমিক বিদ্যালয়ে ও এলিমেন্টারি থাকা শিক্ষার্থীদের পড়াতে শিক্ষাবিদদের যোগ্য করে তোলা। প্রাথমিক বা 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স এটা প্রাথমিক। এই কোর্সটা করে নিলে আমাদের প্রাথমিক বিদ্যালয় বা হাই স্কুলের পড়ানোর জন্য আমরা যোগ্য হতে পারি। এই একসঙ্গে 4 বছরের কোর্স এটা। এবার হচ্ছে বিএড, শিক্ষা ডিগ্রিতে স্নাতক, এবং এমএড, শিক্ষা ডিগ্রিতে মাস্টার্স। শিক্ষাবিদকে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের শেখানোর যোগ্য করে তোলে। এটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট শিক্ষার্থী বলতে বিএড থাকলে আপনি উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য পড়ানোর জন্য যোগ্য হয়ে ওঠেন। আর বিএলএডটা হচ্ছে নবম আর দশম পর্যন্ত। এবার হচ্ছে আপনার এমএড, শিক্ষা ডিগ্রিতে মাস্টার্স। এই এমএড থাকলে কলেজের প্রফেসর বা ডিএলএড কলেজে পড়ানোর জন্য বিভিন্ন প্রফেসর বা টিচার হওয়ার জন্য এমএডটাও অনেক কাজে লেগে থাকে। এবার আসি ডিপিইডি, ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষায় ডিপ্লোমা, প্রাথমিক শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা শেখানোর জন্য শিক্ষাবিদকে যোগ্য করে তোলে।
বিপিএড, ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি, ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা শেখানোর জন্য শিক্ষাবিদকে যোগ্য করে তোলা হয়। এখানে 11-12 বা 9-10 এই সমস্ত শিক্ষার্থীদের শেখানোর জন্য এই বিপিএড ডিগ্রি, ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি। এবার আসি এমডিএম বা মিড ডে মিল। তামিলনাড়ু ছিল ভারতের প্রথম রাজ্য যেটি এই স্কিম চালু করেছিল। তাহলে এমডিএম বা মিড ডে মিল প্রথম চালু হয়েছিল কোথায়? তামিলনাড়ু রাজ্যে। প্রথম যে স্কুলে এই স্কিমটি ছিল সেটি ছিল সৌরাষ্ট্র বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাদুরাই, যেটি 1955 সালে এটি বাস্তবায়ন করা হয়েছিল। 1955 সালে কোন স্কুলে? সৌরাষ্ট্র বালক উচ্চ বিদ্যালয়ে এই মিড ডে মিল স্কিমটি চালু করা হয়েছিল। 28 নভেম্বর 2001 সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্য সরকারকে 6 মাসের মধ্যে তাদের স্কুলে এই প্রোগ্রামটি শুরু করতে বলেছিলেন। 1982 সালে 1 জুলাইয়ের পর থেকে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রন রাজ্যে বিদ্যমান মধ্যাহ্ন ভোজন প্রকল্পকে পুষ্টিকর দুপুরে খাবার প্রকল্প হিসেবে চালু করেছিলেন। ভারত সরকার 15 আগস্ট 1995 সালে প্রাথমিক শিক্ষায় পুষ্টি সহায়তার জাতীয় কর্মসূচি এনএসপি শুরু করেন। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের অংশ 75%, রাজ্য সরকারের অংশ 25%। এই মিড ডে মিল প্রকল্পের জন্য কেন্দ্র সরকার দিয়ে থাকে 75 টাকা 100 টাকার মধ্যে এবং 25 টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। এটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থার স্কুলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শ্রেণীতে শিশুদের জন্য কর্মদিবসে বিনামূল্যে দুপুরের আহারের ব্যবস্থা করা হয়। প্রকল্পটির নামকরণ করা হয়েছে পিএম পোষণ স্কিম। বর্তমানে এর নাম কি? পিএম পোষণ স্কিম, প্রধানমন্ত্রীর পোষণ স্কিম। এবার হচ্ছে উচ্চ প্রাথমিক, মানে একটা শিশু শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য এই এমডিএম এর ব্যবস্থা করা হয়। এর কার্যাবলী শিশুদের গরম রান্না করা, খাবার সরবরাহ করা, শিশুদের পুষ্টির অবস্থা উন্নত করা, সুবিধাবঞ্চিত অংশের দরিদ্র শিশুদের উৎসাহিত করা, আরও নিয়মিতভাবে স্কুলে উপস্থিত হওয়া এবং তাদের শ্রেণীকক্ষের কার্যক্রমে মনোনিবেশ করতে সহায়তা করা, যার ফলে তালিকাভুক্তি ধরে রাখা এবং উপস্থিতির হার বৃদ্ধি করা। এখানে উপস্থিতির হার বৃদ্ধি পাবে। সমস্ত ছাত্রছাত্রীরা একটু পিছিয়ে পড়া বা তারা দরিদ্র বা বিলো পভার্টি লেভেলে বসবাস করে, তাদের ঠিকঠাক দুপুরের আহার বা খাবার জোটে না, তারা ওই খাবার লোভে কিন্তু স্কুলে এসে উপস্থিতি বৃদ্ধি পায় বা সেখান থেকে তারা পড়াশোনায় মনোনিবেশও করতে পারে 2-1 দিন স্কুলের সঙ্গে কাটাতে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার অনুপাত কমতে থাকে। ড্রপ আউট বা ক্লাস 8 পর্যন্ত পড়ার আগে বা মাধ্যমিক পর্যন্ত পড়ার আগে বা একটা টাইমে কিছু দূর পড়লো, তারা আর পড়াশোনা করলো না। কিন্তু মিড ডে মিলটা থাকলে না, স্কুলে আমার ডিম দেবে, স্কুলে আমার এই খাবার দিতে পারে, স্কুলে ফল দিতে পারে, স্কুলে মাংস দিতে পারে, এই যে সমস্ত খাবার দাবার ওদের যে একটা মানে খাওয়ার ইচ্ছা থাকে, সেখান থেকেও কিন্তু তারা স্কুল ছাড়তে চায় না, যে স্কুলে আমি গেলে খাবার পাবো, সেই উদ্দেশ্যে সেই স্কুল আসে একবেলা খাবার পেলেও। সহায়ক সংস্থা লক্ষ্য গ্রামীণ সেক্টরে কর্মসংস্থান প্রদান, মানে বিভিন্ন সহায়ক সেলফ হেল্প গ্রুপ বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত এই মিড ডে মিলের কাজও ধরুন আপনার ব্লকে মিড ডে মিল দপ্তর আছে, সেখানে 5 জন কাজ করছে, বা আপনার ব্লকে প্রাইমারি স্কুল আছে ধরে নেন 120টা বা 130টা, সেখানে প্রত্যেকটা স্কুলে 4 জন 5 জন 6 জন করে থাকছে, সেখান থেকে কিছু জনের কর্মসংস্থান হচ্ছে, সেই উদ্দেশ্য মিড ডে মিল। এবার দেখুন, আমি যে এই যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার অনুপাত বা বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, এটা আমরা শহর অঞ্চলের স্কুলগুলোতে না দেখলেও বা আপনার আমার বাড়িতে না দেখলেও খুব দরিদ্র পরিবারের, যেখানে আপনার আদিবাসী এলাকা, সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা খুব দরিদ্র এলাকাগুলোতে। এবার আসি সর্বশিক্ষা অভিযান, SSA। সর্বশিক্ষা অভিযান সারা দেশের সার্বজনীন প্রাথমিক শিক্ষা ইউইই, ইউনিভার্সালাইজ এলিমেন্টারি এডুকেশন, সর্বজনীন প্রাথমিক শিক্ষা, ইউনিভার্সালাইজ এলিমেন্টারি এডুকেশন, সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের উদ্দেশ্যে এটা করা হয়েছিল। সবার একটা এলিমেন্টারি স্টেজ পর্যন্ত শিক্ষার জন্য সর্বশিক্ষা অভিযান করা হয়েছিল। দেখবেন আপনাদের যারা আপনারা শিক্ষক হবেন বা আপনার বাড়ির আশেপাশে স্কুল থাকলে দেখবেন ওখানে সর্বশিক্ষা অভিযান বলে একটা স্কুলের রুম পাওয়া যায়, বা সর্বশিক্ষা অভিযান থেকে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়ে থাকে শিক্ষকদের মান উন্নয়ন করার জন্য বা শিক্ষা কাঠামোর মান উন্নয়ন করার জন্য। রাজ্য এবং স্থানীয় সরকারগুলির সাথে অংশীদারিত্বে 2001-2002 সালে প্রোগ্রামটি চালু করা হয়েছিল। এটা আসলে কিন্তু বিদেশি প্রকল্প। প্রোগ্রামটির লক্ষ্য হলো সম্প্রদায়ের মালিকাধীন স্কুলগুলির মাধ্যমে সমস্ত শিশুকে, বিশেষ করে দরিদ্রতমদের মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা প্রদান করা। শিশুদের ভাষা বিকাশ ও গণিতের প্রতি আগ্রহের উন্নতির জন্য প্রোগ্রামটির একটি দ্বিমুখী পদ্ধতি রয়েছে।
প্রাথমিক শিক্ষায় সামাজিক ও লিঙ্গ বৈষম্য বন্ধ করা এই লক্ষ্যে 2010 সালের আগে প্রোগ্রামটির সময়সীমার লক্ষ্য ছিল, যার মধ্যে রয়েছে 2010 সালের আগে এর একটা নির্দিষ্ট একটা এইম ছিল। কী বলা হচ্ছে সেই এইম বা লক্ষ্যগুলো? 2007 সালের মধ্যে সমস্ত বাচ্চাদের প্রাথমিক বিদ্যালয়ে 5 বছর শেষ করতে হবে, 5 বছর তাদের বাধ্যতামূলক শিক্ষা শেষ করতে হবে। 2010 সালের মধ্যে সমস্ত বাচ্চাদের 8 বছর স্কুল শেষ করতে হবে, 2010 সালের মধ্যে 8 বছর তারা স্কুল করবে। তাহলে 1 to 8 এলিমেন্টারি এডুকেশনের কথা, এলিমেন্টারি মানে 1 থেকে 8 পর্যন্ত এখানে বলা হয়েছে। 2007 এবং 2010 সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় সামাজিক ও লিঙ্গ বৈষম্য বন্ধ করতে হবে। 2010 সালের মধ্যে প্রাথমিক যে জেন্ডার বায়াস আছে সেই জেন্ডার বায়াস বা সামাজিক যে বৈষম্য আছে সেটা বন্ধ করতে হবে। এবার আসি এসসিআরটি, এনসিআরটি বললাম, এবার আসি এসসিআরটি। স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং জন্য এসসিআরটি পূর্ণ ফর্ম। ভারত সরকারের একটি স্বায়ত্তশাসিত সংস্থা হয় এসসিআরটি স্কুল শিক্ষা এবং পাঠ্যক্রম প্রণয়ন, পাঠ্যপুস্তক প্রণয়ন, শিক্ষকদের হ্যান্ডবুক এবং শিক্ষক প্রশিক্ষণের মতো শিক্ষা বিষয়ক কাজ করে। এসসিআরটি পূর্ণ ফর্ম সম্পর্কে জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ, কারণ এটি ছাত্রদের গঠন এবং নিয়ম সম্পর্কে জানার জন্য নির্দেশিকা প্রদান করবে। এইভাবে এসসিআরটি পূর্ণ ফর্মটিকে ভারতীয় শিক্ষাক্ষেত্রে এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবস্থান বোঝার প্রথম পদক্ষেপ হিসাবে বিবেচনা করা যেতে পারে। এটি স্কুল শিক্ষা সংক্রান্ত বিষয়ে সরকারকে পরামর্শ দেয়। নিম্নলিখিত বিভাগগুলিতে এসসিআরটি কী এবং এটি কীভাবে সরকারি সংস্থাগুলিকে শিক্ষা গবেষণা বা প্রশিক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বোঝার চেষ্টা করে। তাহলে সরকারি সংস্থাগুলিকে শিক্ষা গবেষণা বা প্রশিক্ষণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বোঝার চেষ্টা হয়েছে। এসসিআরটির ভূমিকা ও কার্যাবলী কি? এসসিআরটির কার্যাবলী ভূমিকা, এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানের বেশ কয়েকটি কার্য রয়েছে যা তাদের বজায় রাখা ও পূরণ করতে হবে। দেশের প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য একাডেমিক ব্যাকআপ, দিক নির্দেশনা এবং পরামর্শ প্রদান করা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে একটি। কী বলছে? প্রতিষ্ঠানে বেশ কয়েকটি কার্য রয়েছে যা তাদের বজায় রাখা বা পূরণ করতে হবে। দেশের প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য একাডেমিক ব্যাকআপ, যে একাডেমিক বা শিক্ষা সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো সেইগুলো ব্যাকআপ দেওয়া, দিক নির্দেশনা দেওয়া, মানে শিক্ষার যে একটা অভিমুখ থাকে সেই সঠিক দিক নির্দেশনায় চলা, কোন পথে অবলম্বন করে শিক্ষার বা একটা কাঙ্ক্ষিত লক্ষ্য বা আচরণের যে পরিবর্তন সেটা আমরা সম্পন্ন করতে পারবো সেই দিককে নির্দেশনা দেয় এবং পরামর্শ প্রদান করে। এখানে পরামর্শ দেওয়া হয় তুমি এইভাবে চলো বা এইভাবে মূল্যায়ন পদ্ধতি এইভাবে প্রশ্ন করো, এইভাবে বই তৈরি করো, তাহলে কিন্তু শিক্ষার মান বৃদ্ধি পাবে। এটি কীভাবে শিক্ষামূলক বিষয়বস্তুকে সংশোধন করতে হয় এবং এটিকে আরও ব্যবহারিক করে তোলা যায় যা আজকে শিক্ষার্থীদের কাছে আবেদন করবে তার নেতৃত্ব প্রদর্শনের দিকেও নিবেদিত। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হলো ভারতের শিক্ষার্থীদের শিল্পে তাদের অবস্থান উন্নত করতে এবং তাদের আরও ভালো সুযোগের জন্য যোগ্য করে তোলার জন্য সর্বাত্মক শিক্ষা প্রদান করা। শিক্ষামূলক বিষয়বস্তু সংশোধন করা, ধরে নেন এমন একটা পাঠ্যক্রম বা এমন একটা প্ল্যানিং বা মূল্যায়ন পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে যার জন্য শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে না, সেখানে বিষয়বস্তুকে সংশোধন করা এবং এটিকে আরও ব্যবহারিক করে তোলা। ব্যবহারিক মানে কি? এটিকে হচ্ছে এমনভাবে কাজ করতে হবে যেগুলো ফ্রুটফুল হয়, আরও ব্যবহারিক জীবনে শিক্ষার্থীরা প্রয়োগ করতে পারে। পাঠ্যক্রমে উন্নয়ন করতে হবে। এখানে পাঠ্যক্রম ডিজাইন, পাঠ্যক্রম আপডেট বা জাতীয় শিক্ষাগত লক্ষ্যগুলির সাথে সারিবদ্ধ জাতীয় শিক্ষানীতির সঙ্গে এর একটা সামঞ্জস্য বিধান রেখে চলা বা পাঠ্যক্রম নতুন করে ডিজাইন করা বা আপডেট করা। শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষকদের বা শিক্ষিকাদের প্রশিক্ষণ, তাদের উদ্ভাবনী শিক্ষণ কৌশল শেখানো, বিভিন্ন রকম শিক্ষাগত দক্ষতা বাড়ানো যাতে শিক্ষার্থীরা আরও আগ্রহী হয়। শিক্ষাগত গবেষণা, এসসিআরটি শিক্ষাগত নীতি বা নিয়ম নিয়ে গবেষণা বা চর্চা করে, যার ফলে ভবিষ্যতের বা সময়ের পরিবর্তন হওয়ার সাথে শিক্ষা বা সমস্ত জটিলতা বৃদ্ধি পাচ্ছে, শিশুদের মধ্যেও তো জটিলতা বৃদ্ধি পাচ্ছে, সেই জটিলতা মুক্ত করার জন্য সরলভাবে শিক্ষা দেওয়া যায় কীভাবে বা তাদের সেই শিক্ষাটি কীভাবে কার্যকরী বা ব্যবহারিক জীবনে প্রয়োগ করা যায় তার জন্য গবেষণা করা। রিসোর্স ডেভেলপমেন্ট, সম্পদের শিক্ষা উপকরণ বা টিএলএম, পাঠ্যপুস্তক সম্পূরক সম্পদ তৈরি করা বা টিএলএমের উন্নত করা বা শেখার জন্য যে রিসোর্সের প্রয়োজন সেই রিসোর্সকে উন্নত করা, শিক্ষার্থীদের একটা সম্পদ হিসাবে মনে করা, মূল্যায়ন এবং মূল্যায়নের বা মূল্যায়ন করা, ইভালুয়েশন পদ্ধতিকে মডিফিকেশন করা। ইভালুয়েশন খুব একটা ভাইটাল জিনিস, সব কিছুই থাকলো কিন্তু ইভালুয়েশন থাকলো না তাহলে শিক্ষার কোনো মান মর্যাদা নেই, সেই শিক্ষা ভেঙে পড়বে। কারণ আপনি ধরুন একটা বাচ্চার কী পড়ালেন, আপনার পাঠ্যক্রম কেমন বা আপনি কেমন টিচার, আপনার শিক্ষার্থীরা কেমন, আপনার স্কুলের পরিকাঠামো কেমন,
সেটা মূল্যায়নের মাধ্যমে জানা যায়। আপনি কেমন প্রশ্ন করেছেন সেটাও মূল্যায়নের মাধ্যমে জানা যায়। কারণ আপনি এত কঠিন প্রশ্ন করলেন যে তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা উত্তর দিতে পারছে না, কোশ্চেন এতই হার্ড হয়েছে, তাহলে আপনার মূল্যায়ন করার জন্য যে পদ্ধতি তারও মূল্যায়ন হলো এটা, সেটাও এসসিইআরটি দেখাশোনা করে। এবার আসি শিক্ষার অধিকার আইন 8টি, রাইট টু এডুকেশন। শিক্ষার অধিকার আইন খুব গুরুত্বপূর্ণ এটা। আইনটি সম্পূর্ণ শিরোনাম শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন। বিনামূল্যে, অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, দেখবেন স্কুলের প্রত্যেকটা স্কুলের নামের শেষে লেখা থাকে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। অবৈতনিক, বিনা বেতনে, বাধ্যতামূলক শিক্ষা, কম্পালসারি এডুকেশন, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন প্রত্যেকের জন্য। এটি 2009 সালের আগস্টে পার্লামেন্টে দ্বারা পাশ হয়েছিল। 2010 সালে যখন আইনটি কার্যকরী হয় তখন ভারত 135টি দেশের মধ্যে একটি হয়ে ওঠে যেখানে শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। এই আইনের মধ্য দিয়ে শিক্ষা প্রতিটি শিশুর কাছে মৌলিক অধিকার হয়ে ওঠে। এখানে বলা হয়েছিল যে তার অভিভাবক তার এই বিনামূল্যে বা অবৈতনিক বা বাধ্যতামূলক শিক্ষা থেকে যদি বঞ্চিত করা হয় সেই অভিভাবকদের শাস্তি পেতে হবে। কোথায় কীভাবে যুক্ত হয়েছিল সংবিধানে? সংবিধানে 86তম সংবিধান সংসদের মাধ্যমে 2002 সালে 86তম সংবিধান সংসদের মাধ্যমে সংবিধানের 21-এর এ ধারায় বা অনুচ্ছেদে বা আর্টিকেলে এটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পায়। এটা থেকে কেউ যদি বঞ্চিত হয় সে কোর্টে দ্বারস্থ হতে পারে, বা কোনো গার্জিয়ান বা কোনো প্রতিবেশী কোর্টে দ্বারস্থ হতে পারে যে আমার ছেলে মেয়ে এই স্কুলে পড়াশুনো করে সে বিনামূল্যে বা বাধ্যবাধকতামূলক যে শিক্ষা বা সঠিক শিক্ষা পায়নি, তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, তার জন্য সে কোর্টে দ্বারস্থ হতে পারে। রাষ্ট্র 6 থেকে 14 বছরের সকল শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে, যেভাবে রাষ্ট্র আইন দ্বারা নির্ধারণ করতে পারে। এটা আইন দ্বারাও নির্ধারণ করা যায়। 6 থেকে 14 বছরের সকল শিশুকে বিনামূল্যে, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা। এই অনুসারে শিক্ষার অধিকারকে একটি মৌলিক অধিকার করা হয়েছিল এবং রাষ্ট্রীয় নীতির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এটা রাষ্ট্রের যে নির্দেশাত্মকমূলক নীতি আছে সেখান থেকে ডিরেক্টিভ প্রিন্সিপাল থেকে নিয়ে এসে এটা হচ্ছে মৌলিক অধিকারে ফেলা হয়েছে। 8টি হলো 86তম সংশোধনী অধীনে পরিকল্পিত ফলাফলমূলক আইন। নিবন্ধটি তার শিরোনামে মুক্ত শব্দটি অন্তর্ভুক্ত করেছে, যার অর্থ হলো যে কোনো শিশু কোনো ধরনের ফি বা চার্জ বা খরচ দিতে দায়বদ্ধ নয় যা তাকে প্রাথমিক শিক্ষা গ্রহণ ও সম্পূর্ণ করতে বাধা দিতে পারে। সরকার দ্বারা সমর্থিত নয় এমন স্কুলে তার পিতামাতাদের দ্বারা ভর্তি হওয়া ছাড়া। বেসরকারি স্কুলে আপনারা সে ব্যাপারটা আলাদা, বেসরকারি স্কুলে আপনার টাকা দিয়ে পড়তে হতে পারে, কিন্তু সরকার স্বীকৃতি, সরকার ওখানে টাকা দিচ্ছে বা সরকারি বিল্ডিং, সরকারের জমি, সেখানে কিন্তু সে ফিস বা চার্জ দিতে বাধ্য নয়। এই আইনটি 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর প্রাথমিক শিক্ষায় ভর্তি, উপস্থিতি বা সমাপ্তি নিশ্চিত করা সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলক করে। 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর প্রাথমিক শিক্ষায় ভর্তি, উপস্থিতি এবং সমাপ্তি নিশ্চিত করা সরকারের পক্ষে বাধ্যতামূলক করে। মূলত এই আইন সমাজে অর্থনৈতিকভাবে দুর্বল অংশের সকল শিশুর জন্য বিনামূল্যে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করে। এই আইন সমাজে অর্থনীতিতে পিছিয়ে সকল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করে। 8টি বিধান। 8টি আইনের বিধানগুলি সংক্ষেপে নিচে বর্ণনা করা হলো আইনের জন্য প্রদান করে। শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা অধিকার যতক্ষণ না তারা আশেপাশের একটি স্কুলে তাদের প্রাথমিক শিক্ষা শেষ করছে। আইনটি স্পষ্ট করে যে বাধ্যতামূলক শিক্ষা বোঝায় যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের প্রাথমিক শিক্ষায় ভর্তি, উপস্থিতি এবং সমাপ্তি নিশ্চিত করা সরকারের পক্ষ থেকে একটি বাধ্যবাধকতা। ফ্রি শব্দটি নির্দেশ করে যে শিশুর দ্বারা কোনো চার্জ পদেও নয় যা তাকে এই ধরনের শিক্ষা সম্পন্ন করতে বাধা দিতে পারে। এই আইনে ভর্তি না হওয়া শিশুকে তার উপযুক্ত বয়সের একটি শ্রেণীতে ভর্তি করার বিধান রয়েছে। এটি একটি শিশুর শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারের স্থানীয় কর্তৃপক্ষ ও পিতামাতার কর্তব্য উল্লেখ করে। এটি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে আর্থিক বোঝা ভাগাভাগিও নির্দিষ্ট করে। এটি ছাত্র শিক্ষক অনুপাত, পিটিআর, অবকাঠামো এবং ভবন স্কুলের কর্মদিবস, শিক্ষকদের জন্য মান এবং নিয়ম নির্দিষ্ট করে। পিটিআর মানে টিচার রেশিও, যেটাকে বলা হয় পিপলস টিচার রেশিও। পিপলস মানে ছাত্রছাত্রী, ছাত্র শিক্ষক অনুপাতটাও কিন্তু এখানে বলা হয়েছে। এটি আরও বলে যে শিক্ষক পদে কোনো শহর গ্রামীণ ভারসাম্যহীনতা থাকা উচিত নয়। শিক্ষক পদে যে আমি শহরে চাকরি করব, গ্রামে চাকরি করব না, এরকম একটা ভারসাম্যহীনতা থাকা দরকার নাই। প্রত্যেকটা জায়গায় শহরেও পিটিআর অনুযায়ী শিক্ষক দেওয়া হবে, যে 30 জন স্টুডেন্ট প্রতি একজন শিক্ষক। এই যে ম্যাটারটা সেটা গ্রাম ও শহরের সমান তালে থাকবে। আইনে আদমশুমারি, নির্বাচন ও দুর্যোগ ত্রাণ কাজ ব্যতীত অশিক্ষামূলক কাজের জন্য শিক্ষকদের নিয়োগ নিষিদ্ধ করা বিধান রয়েছে।
আদিমশুমারি বা জনগণনা, নির্বাচন, দুর্যোগ ত্রাণ, এই তিনটি কাজ ব্যতীত অশিক্ষামূলক কোনো কাজে শিক্ষকদের সেখানে নিয়োগ করা যাবে না। তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, আদমশুমারি বা দুর্যোগ ত্রাণ কাজে শিক্ষকদের ইনভলভ করা যেতে পারে। এই আইনে নিয়োগ করা শিক্ষকদের যথাযথভাবে প্রশিক্ষিত ও যোগ্য হতে হবে, শিক্ষকদের যথাযথ প্রশিক্ষিত বা যোগ্য হতে পারে। আইনটি নিষেধ করে মানে এখানে বলা হচ্ছে যে আইন কী কী বাধা দেয়। মানসিক হয়রানি বা শারীরিক শাস্তি, একটা স্টুডেন্টের শারীরিক শাস্তি বা মানসিক হয়রানি যাতে না হয়। শিশুদের ভর্তির জন্য স্ক্রিনিং পদ্ধতি, শিশুদের ভর্তির জন্য কোনো টেস্ট বা পরীক্ষা নেওয়া যাবে না। ক্যাপিটেশন ফি, ভর্তির জন্য কোনো বা প্রতি বছর একটা নির্দিষ্ট ফি তাদের কাছ থেকে নেওয়া যাবে না। শিক্ষকদের প্রাইভেট টিউশন চলবে না। কোনো স্বীকৃতি ছাড়া স্কুল পরিচালনা, স্কুলের যদি কোনো সরকারি স্বীকৃতি না থাকে তাহলে স্কুল পরিচালনা করা যাবে না। আইনটি ধারণা করে যে পাঠ্যক্রমটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করা উচিত, যা শিশুর সর্বাঙ্গীন বিকাশের যত্ন নেবে। পাঠ্যক্রমটি শিশুর জ্ঞান ও তার সম্ভাবনা এবং প্রতিভার উপর ভিত্তি করে তৈরি করা উচিত। শিশুকেন্দ্রিক এবং শিশুবান্ধব উভয় পদ্ধতির মাধ্যমে শিশুকে মানসিক আঘাত, ভয় এবং উদ্বেগ মুক্ত করতে সহায়তা করবে। আটটির তাৎপর্যটা কি? তাৎপর্য মানে গুরুত্বটা কি? আমরা যে এই যে বিধানগুলো পড়লাম এর মধ্যে তাৎপর্যটা লুকিয়ে আছে, সেই জন্য আমি এটা নিয়ে আর বিস্তারিত বলছি না। এটা দেখলেই কিন্তু ওখান থেকে উত্তরগুলো দেওয়া যাবে। তো আগে এটা দেখুন, এটা একবার করে আমি স্ক্রল করে যাচ্ছি, স্ক্রল করলে এখানে কিন্তু সবই জানা যাবে যে আমি আগেও বলেছি যেগুলো সেইগুলো একটু মডিফিকেশান করে এখানে দেওয়া আছে। আচ্ছা, 8টি আইন সমস্ত বেসরকারি স্কুলের জন্য বাধ্যতামূলক করে তাদের 25% আসন সামাজিকভাবে অনগ্রসর ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের শিশুদের জন্য সংরক্ষণ করতে হবে। এই বেসরকারি স্কুলে যে 100টা সিট থাকবে তার 25টা সিট সামাজিকভাবে অনগ্রসর বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য বরাদ্দ হবে। 2005 সালে যখন আইনটির মোটামুটি সংস্করণ তৈরি করা হয়েছিল তখন সুবিধাবঞ্চিতদের জন্য সংরক্ষিত ওই যে ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশনদের জন্য 25%। আচ্ছা, এর ফলে স্কুলগুলি যে ক্ষতি হয়েছে তা কেন্দ্রীয় সরকার পূরণ করবে। আইনটি 2009 থেকে 2016 সালের মধ্যে উচ্চ প্রাথমিক স্তরে শ্রেণী 6 থেকে 8 তালিকাভুক্ত 19.4% বৃদ্ধি করেছে। গ্রামীণ এলাকায় 2016 সালে 6 থেকে 14 বছরের বন্ধনী মাত্র 3.3% শিশু স্কুলের বাইরে ছিল। আরটিআই রিপোর্ট অনুযায়ী 2016 আরটিআই রিপোর্ট অনুযায়ী। এবার আসি অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড হলো একটি স্কিম যা ভারত সরকার 1986 সালের এনপি দ্বারা প্রণীত একটি পরামর্শের প্রতিক্রিয়া হিসেবে গৃহীত হয়েছিল। 1986 সালের ন্যাশনাল এডুকেশন পলিসি এনপি নিপ, এই যে 2020 সালের নিপ হলো ন্যাশনাল এডুকেশন পলিসি, এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সালে হলো, 2086 সালে হয়েছে, 1968 সালেও হয়েছিল। তো এই 1986 সালে যে ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছিল তার উপর ভিত্তি করে অপারেশন ব্ল্যাকবোর্ড। এখানে অপারেশন ব্ল্যাকবোর্ড কি মানে কি এই স্কুলে ব্ল্যাকবোর্ডের কথা বলছে না, এখানে অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে স্কুলের সামগ্রিক কাঠামোর কথা বলছে। স্কুলের বই, স্কুলের টিএলএম বা স্কুলের ক্লাসরুম সব কিছুকে এখানে অপারেশন ব্ল্যাকবোর্ডের মধ্যে বলা হচ্ছে। আমি আসছি বিস্তারিত। অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রধান উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষার মান উন্নত করা, অপচয় এবং স্থাবরিতা হ্রাস করা এবং সর্বজনীন শিক্ষার স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রাথমিক শিক্ষা খাতে আরও বেশি শিক্ষার্থী, বিশেষ করে মেয়েদেরকে আকৃষ্ট করা। প্রকল্পটির প্রাথমিক লক্ষ্য ছিল প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে 2টি শ্রেণীকক্ষ এবং মেয়ে ও ছেলে উভয়ের জন্য প্রয়োজনীয় বিশ্রামাগার প্রদান করা এবং অন্যান্য বিষয়ের মধ্যে সকল প্রশিক্ষকের কমপক্ষে 50% মহিলা নিয়োগ করা। কি বলছে এখানে? অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রধান উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষার মান উন্নত করা এবং অপচয় ও স্থাবরিতা হ্রাস করা। অপচয় মানে একটি ছাত্রকে সে স্কুলে আসার পরে কিছুদিন পর পড়াশুনো করে সে আউট হয়ে যাচ্ছে, ড্রপ আউট, তার ফলে অপচয় হচ্ছে। বা স্থাবরিতা মানে সে একই ক্লাসে বারবার থেকেই যাচ্ছে, একে বলছে স্থাবরিতা। সর্বজনীন শিক্ষার স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রাথমিক শিক্ষা খাতে আরও বেশি শিক্ষার্থী, বিশেষ করে মেয়েদেরকে আকৃষ্ট করা। প্রকল্পটির প্রাথমিক লক্ষ্য ছিল প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে 2টি শ্রেণীকক্ষ দেওয়া প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়, মেয়ে ও ছেলে উভয়ের জন্য প্রয়োজনীয় বিশ্রামাগার প্রদান করা, বিদ্যালয়গুলিতে মেয়ে ও ছেলেদের জন্য বিশ্রামাগার প্রদান করা এবং অন্যান্য বিষয়ের মধ্যে সকল প্রশিক্ষকের কমপক্ষে 50% মহিলা নিয়োগ করা। যে বিদ্যালয়গুলিতে 50% মহিলা নিয়োগ করা প্রশিক্ষক
বিষয়গুলোর মধ্যে ইতিহাস কীভাবে এটি তৈরি হয়েছিল। রাজীব গান্ধী সরকার 1986 সালে শিক্ষার উপর একটি নতুন জাতীয় নীতি প্রতিষ্ঠা করেন। নতুন কৌশলটি বিশেষ করে ভারতীয় মহিলা, তপশিলি উপজাতি এসটি এবং তপশিলি জাতি এসসি জনসংখ্যার জন্য অবস্থান দূরীকরণ এবং শিক্ষার সুযোগ সমান করার উপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানিয়েছে। এই নীতির লক্ষ্য ছিল বৃত্তি ও প্রাপ্তবয়স্ক শিক্ষা বৃদ্ধি করা, এসসি থেকে আরও শিক্ষক নিয়োগ করা, নিম্ন আয়ের পরিবারগুলোকে তাদের সন্তানের নিয়মিত স্কুলে যাওয়ার জন্য প্রণোদনা দেওয়া, মানে বিভিন্ন জিনিসপত্র দিয়ে সহযোগিতা করা, জামা জুতো বিভিন্ন রকম সহযোগিতা করা, নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা এবং এই ধরনের সামাজিক সংহতি অর্জনের জন্য আবাসন ও পরিষেবা প্রদান করা। এনপি প্রাথমিক শিক্ষা একটি শিশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির পক্ষে ওকালতি করেছেন এবং প্রাথমিক বিদ্যালয়ের উন্নতির জন্য একটি রাজ্যব্যাপী উদ্যোগ অপারেশন ব্ল্যাকবোর্ড চালু করেছেন। 1985 সালে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মাধ্যমে কৌশলটি বিস্তৃত হয় এবং গ্রামীণ ভারতে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য মহাত্মা গান্ধীর দর্শনের উপর ভিত্তি করে একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয় মডেল প্রতিষ্ঠা করার আহ্বান জানায়। মহাত্মা গান্ধীর দর্শন মানে বুনিয়াদী শিক্ষার দর্শনের উপর ভিত্তি করে গ্রামীণ বিশ্ববিদ্যালয় মডেল প্রতিষ্ঠা করার আহ্বান জানায় এখানে এই অপারেশন ব্ল্যাকবোর্ডে। 1986 সালে শিক্ষানীতিতে জিডিপি 6% শিক্ষার উপর ব্যয় করায় প্রত্যাশিত। শিক্ষানীতি থেকে মোট যে জিডিপি আসবে, গ্রস ডেভেলপমেন্ট যে প্রোডাক্ট যে জিডিপি আসবে, তো তার 6% শিক্ষার উপর ব্যয় করা হবে। অপারেশন ব্ল্যাকবোর্ড মূলত একটি কর্মপ্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের উন্নতি বা দৈন্যদশা দূর করার জন্য এবং সাক্ষরতা প্রসারের কাজকে ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রকের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছিল। এটা কেন্দ্রীয় মানব সম্পদের থেকে, যেটা এখন বর্তমান শিক্ষামন্ত্রী হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছিল কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রী, মিনিস্টার অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যেটাকে বলা হয় MHRD। এখানে ব্ল্যাকবোর্ড শব্দটিকে প্রতীকী হিসাবে ব্যবহার করা হয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ডে। এই ব্ল্যাকবোর্ডটির শব্দ অর্থ এখানে প্রাথমিক শিক্ষা স্তরের শিক্ষা সহায়ক সমস্ত উপাদানকে বোঝানো হয়েছে। প্রাথমিক শিক্ষা স্তরের শিক্ষা সহায়ক সমস্ত উপাদানকে বোঝানো হয়েছে। তো ক্লাসটি শেষ পর্যন্ত সবাই দেখলেন। এই যে টপিকগুলো আমি এখানে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এডুকেশনাল ক্রিয়েটিভিটি, অবশ্যই ডিটেলস এক্সপ্লেনেশন ইন মাই ইউটিউব চ্যানেল। শুধু নোট নিয়েই এটা কিন্তু শেষ হবে না, কারণ এটা ইউটিউব চ্যানেলে আপনারা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখলেন তারা খুবই উপকৃত হবেন, কারণ এখানে আমি আরও অন্য কিছু আলোচনা করেছি। আপনারা জানেন আরেকটা জিনিস, আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা আপনাদের কোন ধরনের নোটস আপনাদের প্রয়োজন, সেইগুলো অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি আপনাদের জন্য নতুন আরও টপিক বা ভিডিও নিয়ে আসব, বা সুন্দর আপডেট আপনাদের জন্য নিয়ে আসব, বা আরও ভালো নোটস আপনাদেরকে প্রদান করব। শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই একটি লাইক দিয়ে সহযোগিতা করবেন।